হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং এভরিবডি। তো আজকে আমরা আলোচনা করব আমাদের যে নেক্সট যে টার্গেট, সেটা আমাদের টার্গেট রয়েছে সামনে এসএলএসটির যে প্রিলিমস পরীক্ষা রয়েছে পিটি, তার প্রস্তুতি, এবং তার সঙ্গে আমাদের টার্গেট থাকছে জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি। তো প্রত্যেকটার যে সিলেবাস সেটা কিন্তু একই রকম, কারণ এসএলএসটি পরীক্ষায় তোমার 150 নম্বরের এক্সাম হবে, আর জিএনএম এবং এএনএম এক্সামে কিন্তু 115 নম্বরের পরীক্ষা হবে। সিলেবাস সেম, কোশ্চেনও এক। তো আমরা কিন্তু পাশাপাশি করতে পারবো, তো তোমরা প্রস্তুতি নাও। তো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হবে প্রত্যেকটা সাবজেক্টের। তো আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জীবন বিজ্ঞান। আজকের টপিক হচ্ছে কোষের গঠন, অর্থাৎ কি সেলের স্ট্রাকচার। ক্লিয়ার? তাহলে চলো আমরা কিন্তু আমাদের মূল যে টপিক সেখানে কিন্তু আমরা ফিরে যাই। দেখো, আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোষ, বা যেটাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি, সেল বলে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে সেল। তো দেখতে পাচ্ছ এখানে একটা কত সুন্দর একটা সেলের ছবি কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে। এটা হচ্ছে সেল। একদম খুব সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করো যাতে কোনো রকম সমস্যা তোমাদের না হয়। দেখো, এখানে যে পয়েন্টগুলো আমি ভালো করে বলবো সেই পয়েন্টগুলো একটু মনোযোগ সহকারে শুনবে। প্রয়োজন হলে তোমরা খাতায় লিখে নিতে পারো। আর পিডিএফ তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যাও, তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। দেখো, কোষ হলো জীবদেহের গঠনমূলক এবং জৈবনিক ক্রিয়ামূলক একক। তাহলে কোষ কি? কোষ বা সেল কি? কোষ বা সেল হচ্ছে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। অর্থাৎ কি, একটা ছোট ছোট কোষ থেকে কিন্তু একটা সম্পূর্ণ জীব তৈরি হয়। ঠিক আছে, তাহলে জীবদেহের গঠনগত কার্যগত একক কি যদি পরীক্ষায় আসে তাহলে কি হবে আনসার? কোষ। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে 1665 সালে রবার্ট হুক, কি নাম, নামটা মুখস্থ করবে। 1665 সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিল। প্রথম কি আবিষ্কার করেছিল? কোষ আবিষ্কার করেছিল। কোথা থেকে আবিষ্কার করেছিল সেটা মাথায় রাখবে, কি থেকে? কর্কের ছিপি থেকে। কর্কের ছিপি থেকে কিন্তু আবিষ্কার করেছিল। কিন্তু এই কোষটা ছিল মৃত কোষ। কি কোষ? মৃত কোষ। তাহলে প্রথম যে কোষটা আবিষ্কার হয়েছিল সেই কোষটার নাম হচ্ছে মৃত কোষ, আর এই কোষটা আবিষ্কার করেছিল রবার্ট হুক। ক্লিয়ার? তারপর দেখো, এখানে বলা হয়েছে 1838 থেকে 39 খ্রিস্টাব্দে স্লেইডেন এবং সোয়ান কোষতত্ত্ব আবিষ্কার করেছেন। কোষতত্ত্ব বলতে কি বোঝায় ভালো করে দেখো, জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে তোমরা। কোষতত্ত্ব আবিষ্কার করেছিল, তাহলে কোষতত্ত্ব ইংরেজিতে বলা হচ্ছে সেটা হচ্ছে সেল থিওরি। ঠিক আছে, সেল থিওরিকে বাংলায় বলছে কোষতত্ত্ব। তো এই যে দুটো বিজ্ঞানী বলছেন যে প্রত্যেকটা কোষ একটা প্রি এক্সিস্টিং কোষ থেকে তৈরি হয়। প্রি এক্সিস্টিং কোষ মানে যেটা অলরেডি আছে সেই কোষ থেকে তৈরি হয়। যেমন ধরো, এ একটা কোষ, এটা কি? এটা একটা কোষ, এটা একটা কোষ। এবার কি হলো, সেটা কি ডিভিশন হলো, অর্থাৎ কোষ বিভাজন ঘটলো। কোষ বিভাজনে এরকম এরকম রূপ ধারণ করলো। ঠিক আছে, এরকম এরকম রূপ ধারণ করলো। ওকে, এরকম রূপ ধারণ করলো। তারপরে কি হলো, আরও বেশি ডিভিশন হলো। ডিভিশন হওয়ার পরে এইভাবে দুটো অংশে ভেঙে গেল। তাহলে বুঝতে পারছো, এই কোষটা প্রথমে এটা হলো, তারপরে এটা ভেবে দুটো হয়ে গেল। তাহলে এই কোষটা তৈরি হচ্ছে কোথা থেকে? এই কোষটা তৈরি হচ্ছে এটা থেকে। অর্থাৎ যে কোনো একটা পূর্ববর্তী কোষ থেকে কিন্তু একটা নতুন কোষের তৈরি হয়ে যায়। একটা কোষ কখনো কিন্তু অটোমেটিক্যালি আসে না, যে কোনো পূর্ববর্তী কোষ থেকে কিন্তু একটা নতুন কোষের উৎপত্তি ঘটে। ঠিক আছে, এই যে তথ্য, এই তথ্যটাকে বলা হয় সেল থিওরি বা কোষ তত্ত্ব। ঠিক আছে, আর একটা জিনিস এখান থেকে মনে রাখবে, ভাইরাস ভাইরাস কিন্তু সেল থিওরি বা কোষ তত্ত্ব কিন্তু অনুসরণ করে না বা ফলো করে না। এটা কিন্তু এক্সেপশনাল, এটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপর যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম কি? মাইকোপ্লাজমা গোলসে পোটিকাম। কিনা? মাইকোপ্লাজমা গোলসে পোটিকাম। এটা কিন্তু মুখস্থ রাখবে, মাইকোপ্লাজমা। পরীক্ষা অনেক সময় মাইকোপ্লাজমা অপশানে থাকে, তো তখন তোমরা আনসার করবে মাইকোপ্লাজমা। সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম কি? মাইকোপ্লাজমা। আর মাইকোপ্লাজমা কি? এক ধরনের ব্যাকটেরিয়া। ঠিক আছে, তারপর দেখো, সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে উট পাখির ডিম। খুব ইম্পর্টেন্ট। মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম কি? শ্বেতকণিকা। আমাদের যে মানবদেহ তার ছোট কোষের নাম হচ্ছে শ্বেতকণিকা। অনেক সময় দেখবে স্পার্ম বা শুক্রাণু অপশনে থাকে, সেটাও হতে পারে, কিন্তু শ্বেতকণিকা অপশন থাকলে শ্বেতকণিকা অপশন আনসার করবে। মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষের নাম কি? অর্থাৎ মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষের নাম হচ্ছে স্নায়ুকোষ। ঠিক আছে, তো এই দুটো কি? এই দুটো হচ্ছে মানবদেহের সঙ্গে সম্পর্কিত, আর এই দুটো হচ্ছে কি জেনারেল। অর্থাৎ যদি তোমাকে পরীক্ষা প্রশ্ন আসে সবচেয়ে ছোট কোষের নাম কি, তাহলে তোমরা আনসার করবে মাইক্রোপ্লাজমা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম কি, তখন আনসার করবে শ্বেতকণিকা। ক্লিয়ার প্রত্যেকের? এবার দেখো, আমরা সেলকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। তা বিজ্ঞানী ডগ হার্ট দুই ভাগে সেলকে ভাগ করছেন। কি কি দেখে নাও। একটাকে বলা হয় কি? প্রোকাইরোটিক কোষ। একটাকে বলা হয় কি? প্রোকাইরোটিক কোষ। আর একটাকে বলা হয় কি? ইউক্যারিওটিক কোষ। বুঝতে পেরেছো? কোষ হচ্ছে দুই প্রকার। একটাকে বলা হয় কি? প্রোকাইরোটিক কোষ, আর একটাকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। প্রোকাইরোটিক কোষকে বাংলায় বলা হয় আদি কোষ বা প্রাচীন কোষ, আর ইউক্যারিওটিক কোষকে বলা হয় আদর্শ কোষ।
ঠিক আছে, এই তাহলে কোষ সম্পর্কে জানিয়ে দিলাম। এবার দেখো আমরা কিন্তু ডিটেলসে কিন্তু আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে ভালো করে জানবো। আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসটি অনুন্নত। দেখো এটা একটা কি, এটা একটা কোষ, ভালো করে ছবিটা দেখো, এটা কি, এটা হচ্ছে একটা কোষের ছবি, তাই না, এটা একটা কোষের ছবি। এই যে লাল অংশটা দেখতে পাচ্ছ না, এই যে লাল অংশটা, এটাকে কি বলা হয়, কোষের নিউক্লিয়াস। কোষের নিউক্লিয়াসকে বলা হয় কোষের ব্রেন বলা হয়। তাহলে প্রোক্যারিওটিক কোষ যেটাকে আদিকোষ বলা হয়, সেটার যে নিউক্লিয়াস সেটা থাকতেও পারে, আর যদিও থাকে সেটা কিন্তু অনুন্নত, সেটা ডেভেলপ না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে প্রোক্যারিওটিক কোষ কাকে বলা হয়, যে কোষের নিউক্লিয়াসটি অনুন্নত তাকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। ওকে, আর এটি নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়াসবিহীন। ভালো করে দেখো, এটা কি, এটা একটা কোষ আঁকলাম, এটা একটা কোষ আঁকলাম, ঠিক আছে, এই কোষের মধ্যে এটা কি, এটা একটা নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াসের বাইরে কি থাকে, নিউক্লিয় পর্দা থাকে, এই নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয় পর্দা থাকে। এটা কি এই যে প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি থাকলো, নিউক্লিয়াস ধরে আছেই, কিন্তু এর বাইরের যে নিউক্লিয় পর্দা সেটা কিন্তু থাকে না, তাই এটাকে কি বলা হয়, প্রোক্যারিওটিক কোষ। বোঝা গেল? আরেকটা দেখো, নিউক্লিয়াস কোষের যে, এটা যে নিউক্লিয়াস কোষের কি, এই কোষের এটা যে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসে কী কী থাকে, এর মধ্যে থেকে ডিএনএ থাকে, ডিএনএ থাকে, আর একটা কী থাকে, আরএনএ থাকে, ডিএনএ এবং আরএনএ থাকে, ঠিক আছে। কিন্তু প্রোক্যারিওটিক কেসের ক্ষেত্রে শুধুমাত্র ডিএনএ থাকে, আরএনএ কিন্তু থাকে না, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? তারপর দেখো, প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে কোনো পর্দাঘেরা কোষ সংজ্ঞাণু থাকে না। সাইটোপ্লাজম বলতে কী বোঝায় দেখো, ভালো করে দেখো, এইটা দেখো, এটা কি, এটা হচ্ছে সাইটোপ্লাজম। দেখো ভালো করে দেখো, এটা কি, এটা একটা কোষ, এটা কি, এটা একটা কোষ, ঠিক আছে। এই যে এর মধ্যে দেখো ইয়েলো কালার, এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ, এই যে ইয়েলো কালার, এটাকে বলা হয় কি, সাইটোপ্লাজম। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি আমরা একটু পরে জানবো। আর এই যে নীল কালার দেখো, এই যে নীল কালারের, তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এই যে নীল কালার দেখতে পাচ্ছ, এই যে নীল কালার চারিদিকে, এই যে নীল কালার, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কোষ পর্দা, বা এটাকে বলা হয় কি প্লাজমা পর্দা বা সাইটোপ্লাজম পর্দা বলা হয়, ঠিক আছে। এটাকে বলা হয় কি সেল মেমব্রেন বা কোষ পর্দা বা সাইটোপ্লাজম পর্দা, এটা বলা হয়। তো যেটা আমরা আদিকোষ দেখলাম, আদিকোষের ক্ষেত্রে কিন্তু এটা থাকে না, এই যে নীল রঙের, এটা কিন্তু থাকে না। ওকে, বুঝতে পেরেছো? অর্থাৎ কোষ পর্দা থাকে না আদিকোষের ক্ষেত্রে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপর এইরকম কোষ খুবই সরল প্রকৃতির হয়, আর ব্যাকটেরিয়া কোষে কোনো কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া প্রত্যেকটা কোষে থাকে, কিন্তু কিছু কিছু কোষ রয়েছে সেক্ষেত্রে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না, মানে ব্যাকটেরিয়া কোষে। তারপর দেখো বলা হয়েছে ক্ষুদ্রতম প্রোক্যারিওটিক অঙ্গাণু হলো কি, মাইকোপ্লাজমা। সব থেকে ছোট প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষের নাম কি, পরীক্ষার প্রশ্ন, সব থেকে ছোট আদি কোষের নাম কি, সেটা হবে মাইকোপ্লাজমা, ঠিক আছে, মাইকোপ্লাজমা। এবার দেখো উদাহরণ দেখো, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদির কোষ, এই রকমের কোষ, ঠিক আছে। তাহলে মাইকোপ্লাজমা আমরা কোথায় পাই, মাইকোপ্লাজমা পাই আমরা ব্যাকটেরিয়াতে, নীলাভ সবুজ শৈবালে। এবার দেখো আদর্শ কোষ, আদর্শ কোষ সম্পর্কে আমরা জানবো। সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে আদর্শ কোষ বলা হয়। তাহলে বুঝতে পারছো, এটা যদি একটা কোষ হয়, এর মধ্যে কী রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের চারিপাশে কী রয়েছে, নিউক্লিয় পর্দা রয়েছে, তাই এটাকে কী বলা হয়, ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। উন্নত শ্রেণীর সব উদ্ভিদ ও প্রাণীর এই ধরনের কোষ। তাহলে উদ্ভিদ এবং প্রাণীর কী ধরনের কোষ থাকে, সেটা হবে আদর্শ কোষ। এবার আমরা আদর্শ কোষের যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, স্ট্রাকচার রয়েছে, সেগুলো সম্পর্কে জানবো। তো আদর্শ কোষের দুটি অংশ রয়েছে। আদর্শ কোষের কটি অংশ রয়েছে, দুটি। একটাকে বলা হয় কি প্লাজমা পর্দা, আর একটাকে বলা হয় কি প্রোটোপ্লাজম। চলো তোমাদেরকে ছবি দেখিয়ে দিই। দেখো এই মুহূর্তে আমরা তোমাদেরকে যে কোষের ছবিটা দেখাচ্ছি, দেখো এই মুহূর্তে তোমাদেরকে আমি একটা কোষের ছবি দেখাচ্ছি। এটা দেখো বলছে প্লাজমা পর্দা। এই যে দেখো, এই যে সবুজ কালার দেখতে পাচ্ছ চারিদিকে যেটা রয়েছে, এটাকে বলা হয় কি প্লাজমা পর্দা, ঠিক আছে। কারণ এই যে হলুদটা, এটা হলুদটা সাইটোপ্লাজম বা প্লাজমা, আর এটা হচ্ছে কি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোনটা, প্রোটোপ্লাজমে যে হলুদ কালার দেখতে পাচ্ছ, যে জলের মতো তরল পদার্থ রয়েছে, এটাকে বলা হয় কি প্রোটোপ্লাজম। তাহলে একটা কোষের কটি অংশ, দুটি অংশ। একটাকে বলা হয় কি কোষ পর্দা বলা হয়, আর একটাকে বলা হয় কি প্রোটোপ্লাজম বলা হয়, ঠিক আছে, মাথায় রাখবে। তারপর দেখো এবার কি জানবো আমরা, প্রোটোপ্লাজম বা যেটাকে আমরা বলি কি প্লাজমা, যেটাকে বলি আমরা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, ঠিক আছে। এবার আমরা জানবো কোষ পর্দা সম্পর্কে। কোষ পর্দা বা প্লাজমা পর্দাকে আমরা সম্পর্কে জানবো, ঠিক আছে। দেখো প্লাজমা পর্দা বা কোষ পর্দা এক রকমের সজীব এককোষী আবরণ। অর্থাৎ কি, এটা একটা সজীব আর এটা হচ্ছে কি আবরণী। এটি প্রভেদক ভেদ্য মানে কি, সেমি পারমিয়েবল, ইংরেজিতে বলছে সেমি পারমিয়েবল, মানে এটা একটা এমন একটা স্তর যেটা কিন্তু সব কিছুকে কোষের ভেতরে যেতে দেয় না। যে যে জিনিসগুলো কোষের জন্য উপকারী সেগুলোকে কিন্তু প্রবেশ করতে দেয়, তাই একে বলা হয় কি সেমি পারমিয়েবল। অর্থাৎ সবাইকে যেতে দেয় না, কিছু কিছু জিনিসকে যেতে দেয় কোষের ভেতরে, যেমন জল, লিপিড, ঠিক আছে, অক্সিজেন, এগুলোকে যেতে দেয়। তারপর দেখো কোষ পর্দা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তাহলে কোষ পর্দা কী দ্বারা তৈরি, কোষ পর্দা হচ্ছে প্রোটিন এবং লিপিড দ্বারা কিন্তু গঠিত হয়, ঠিক আছে।
তারপর দেখো কোষের প্রোটোপ্লাজমকে রক্ষা করা এবং কোষান্তর ব্যাপন অভিস্রবণ ইত্যাদি সহায়তা করা এর প্রধান কাজ। তাহলে আমরা কি দেখলাম, এই যে এটা কোষ, এই কোষের বাইরে কি রয়েছে, একটা পর্দা রয়েছে, এটা কোষ পর্দা। এর কাজ কি? এর কাজ হচ্ছে কোষকে গঠন দেওয়া, মানে কোষের কীরকম আকার হবে সেটা নির্ধারণ করা। 2 নম্বর কাজ, এই যে কোষ, এই কোষটাকে কী করা, প্রোটেক্ট করা, মানে রক্ষা করা। 3 নম্বর কাজ কি, এর মধ্যে দিয়ে জল যাচ্ছে, জল বের হচ্ছে, অর্থাৎ কি অভিস্রবণের কাজ করছে। বুঝতে পেরেছো? তারপর দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ পর্দার বাইরে একটি ভেদ্য জড় পদার্থ তৈরি থাকে, তাকে আমরা বলি কোষ প্রাচীর। দেখো ভালো করে যদি তোমরা দেখো, এটা হচ্ছে কি প্রাণী কোষ বা হিউম্যান সেল, সেই জন্য কিন্তু কোষ প্রাচীর নেই। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি কোষ পর্দা বলা হয়। এর বাইরে কি রয়েছে, আর একটা পর্দা রয়েছে, এই পর্দাটাকে কি বলা হয়, কোষ প্রাচীর বলা হয়। তো কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদের থাকে, এটা কথা মাথায় রাখবে, কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদের থাকে, প্রাণীদের থাকে না। ঠিক আছে? দেখো কোষ প্রাচীর কী দ্বারা তৈরি? কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি। কোষ প্রাচীর কী দ্বারা তৈরি? কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি। আর কোষ পর্দা কী দ্বারা তৈরি? কোষ পর্দা হচ্ছে প্রোটিন ও লিপিড দ্বারা তৈরি। এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো প্রোটোপ্লাজম। এবার আমরা জানবো কি প্রোটোপ্লাজম সম্পর্কে। তো দেখো একটা ছবি আঁকি, এটা একটা আমি ছবি আঁকলাম, ধরো এটা একটা কোষ, এটা মাঝেরটা কি নিউক্লিয়াস। এই যে বাকি অংশ দেখছো, এই বাকি অংশটাকে কি বলা হয়? প্রোটোপ্লাজম। ঠিক আছে, এটা প্রোটোপ্লাজম বলা হয়। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো এবং দানাদার সজীব অংশ, অর্থাৎ দেখো এরকম জেলির মতো রয়েছে, এটাকে বলা হয় কি প্রোটোপ্লাজম। 1839 খ্রিস্টাব্দে প্রোটোপ্লাজম পুরকেনজি প্রোটোপ্লাজম দ্বারা নামকরণ হয়। তাহলে এই প্রোটোপ্লাজম নামকরণ করেছে কে? প্রোটোপ্লাজম শব্দটি নামকরণ করেছে কে? পুরকেনজি। মাথায় রাখবে নামটা কি, পুরকেনজি। শতকরা 99% প্রোটোপ্লাজম অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং নাইট্রোজেন দ্বারা গঠিত। তাহলে এটা পুরোটাই তো তরল, তাই না, অর্ধতরল। সেখানে কি রয়েছে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং নাইট্রোজেন রয়েছে। তারপর দেখো বলছে প্রোটোপ্লাজমের মধ্যে জৈব এবং অজৈব উপাদানের পরিমাণ, জৈব এবং অজৈব উপাদানের পরিমাণ হচ্ছে 19:81। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তারপর দেখো এটি প্রধানত নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নিয়ে গঠিত। অর্থাৎ কি, এই প্রোটোপ্লাজমের মধ্যে কী রয়েছে? নিউক্লিয়াস রয়েছে। তাহলে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নিয়ে কিন্তু এই প্রোটোপ্লাজম গঠিত হয়েছে। নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন, প্রায় গোলাকার এবং পর্দা ঘেরা অংশ। এই মিডিলের অংশটা কি? মিডিলের অংশটা হচ্ছে কি? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন, এই প্রোটোপ্লাজমের মধ্যে কী রয়েছে? সবচেয়ে ঘন, প্রায় গোলাকার, দেখো গোলাকার এবং পর্দা ঘেরা অংশ। এর আগে কী বলছি? পর্দা থাকবে এরকম বলেছি না, পর্দা ঘেরা অংশ। তারপরে বলছে দেখো এখানে যে এর 4টি অংশ রয়েছে, অর্থাৎ নিউক্লিয়াসের কটি অংশ রয়েছে? নিউক্লিয়াসের আবার 4টি অংশ রয়েছে। একটা কি বলা হয়? নিউক্লিয় পর্দা। কি বলা হয়? নিউক্লিয় পর্দা। দেখো এটি নিউক্লিয়াসকে ঘিরে অবস্থিত এবং দ্বি একক পর্দা দ্বারা গঠিত। এই পর্দার অসংখ্য ছিদ্র থাকে, এগুলিকে নিউক্লিয় ছিদ্র বলা হয়। যেমন দেখো একটা ছবি আঁকি, তাহলে বুঝতে পারবে। ধরো এটা কি, এটা একটা কোষ, এটা একটা কি কোষ আঁকলাম, এর মধ্যে কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে। এর বাইরে কি রয়েছে? নিউক্লিয় পর্দা রয়েছে। আচ্ছা, তো তাহলে নিউক্লিয় পর্দা, এটাকে বলা হয় নিউক্লিয় পর্দা বলা হয়। এটি নিউক্লিয়াসকে ঘিরে অবস্থান করছে, অবশ্যই ঘিরে রয়েছে। আর এটাকে দ্বিস্তর, মানে শুধুমাত্র একটা না, এর এখানে আর একটা রয়েছে এইভাবে। অর্থাৎ কি, এটা হচ্ছে দ্বিস্তর, বোঝা গেল? অর্থাৎ এরকম একটা, তারপর এরকম একটা, অর্থাৎ দ্বিস্তর, একটা স্তর, দুটো স্তর। তাহলে নিউক্লিয় পর্দা কটি স্তর নিয়ে তৈরি হয়েছে? নিউক্লিয় পর্দার কিন্তু 2টি স্তর নিয়ে তৈরি হচ্ছে। এবার চলে হচ্ছে নিউক্লিওলাসটা কি? নিউক্লিয়াসের মধ্যে সর্বাপেক্ষা ঘন এক বা একাধিক যে ঘন গোলাকার অংশ থাকে তাকে বলা হয় নিউক্লিওলাসে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার, সূত্রাকার, অনিয়তাকার অংশ থাকে। নিউক্লিয়াস আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। তাহলে নিউক্লিওলাস কী দ্বারা তৈরি? নিউক্লিওলাস হচ্ছে আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, মাথায় থাকবে। তাহলে নিউক্লিওলাস কী দ্বারা তৈরি? আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি, এগুলো মাথায় রাখবে। আর নিউক্লিওলাসটা কি দেখো, নিউক্লিওলাসটা হচ্ছে কি, দেখো তোমাদেরকে একটু ছবি দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এটা কি, এটা পুরোটা ছবি হচ্ছে নিউক্লিয়াসের একটা ছবি। এই নিউক্লিয়াসের মধ্যে দেখো আর একটা গোল রয়েছে, এটাকে বলা হয় কি? নিউক্লিওলাস। দেখো লেখা আছে নিউক্লিয়াস পুরোটা। আর এই যে পুরো অংশ, এটাকে বলা হয় কি? কোষ। এই পুরো অংশটাকে বলা হয় কি? কোষ। ক্লিয়ার প্রত্যেকের? এবার দেখো নিউক্লিওপ্লাজম, এটি নিউক্লিয়াসের মধ্যস্থ স্বচ্ছ অর্ধতরল এবং ধাত্র বিশেষ, যার মধ্যে ক্রোমাটিন সূত্রগুলি থাকে। দেখো একটা ছবি আঁকাই, তাহলে বুঝতে পারবে। ধরো এখানে আমি একটা ছবি আঁকলাম, এটা কি? এটা একটা কোষের ছবি। এবারে মিডিলে কি আঁকলাম? এটা একটা নিউক্লিয়াস আঁকলাম। মিডিলে কি আঁকলাম? নিউক্লিয়াস। এই মিডিলে এই যে অংশটা, এই যে অংশ, এটাকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। এই অংশটা কি বলা হয়? পুরোটাকে যে অর্ধ তরল আছে তাকে বলা হয় কি? নিউক্লিওপ্লাজম। আর এই বাইরের অংশটা কি বলা হয়? প্রোটোপ্লাজম। ঠিক আছে? তারপর দেখো নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। তাহলে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা বলতে কি বোঝায়? দেখো নিউক্লিয় জালিকার ছবিগুলো দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
দেখো এইগুলোকে কি বলে নিউক্লিয় জালিকা। দেখো এই যে এইভাবে দেখতে পাচ্ছ না, এগুলোকে কি বলে নিউক্লিয় জালিকা, বুঝতে পারছো? তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে জালের মতো থাকে সেগুলোকে বলবো আমরা নিউক্লিয় জালিকা। ওকে, ক্লিয়ার? দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে নিউক্লিয় জালিকা বা যেটাকে বলা হয় ক্রোমাটিন জালিকা। নিউক্লিয় প্লাজমের মধ্যে যে দীর্ঘ প্যাঁচালো সূত্রকার অংশ থাকে তাকে নিউক্লিয় জালিকা বলে। এই সূত্রগুলি ক্ষার জাতীয় রঞ্জকে রঞ্জিত করে, এর কারণে এদের ক্রোমাটিন জালিকা বলা হয়। বোঝা গেল? তাহলে নিউক্লিয় জালিকা কোনগুলো? নিউক্লিয়াসের মধ্যে যে জালের মতো দেখা যায় তাকে বলা হয় নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। তারপর দেখব কোষ বিভাজনের সময় এই সূত্রগুলি নির্দিষ্ট সংখ্যক ফিতের আকার ধারণ করে, এদেরকে বলা হয় কি ক্রোমোজোম। ঠিক আছে, এবার দেখো যখন ধরো এরকম করে রয়েছে, ধরো এটা এটা একটা নিউক্লিয়াস, এর মধ্যে এভাবে রয়েছে। ঠিক আছে, যখন কোষ বিভাজন ঘটছে তখন এগুলো কি হয়, একটা নির্দিষ্ট আকার ধারণ করে। ঠিক আছে, যেরকম ধরো এরকম 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 নির্দিষ্ট আকার ধারণ করে, তো ধীরে ধীরে তখন এটা থেকে আলাদা হয়ে যায়, দিয়ে দুটো কোষে পরিণত হয়। ঠিক আছে, তো এখানে দেখো লেখা আছে কোষ বিভাজনের সময় সূত্রগুলি নির্দিষ্ট সংখ্যক ফিতের আকারে ধারণ করে, এদেরকে কী বলা হয়? ক্রোমোজোম বলা হয়। তাহলে ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম অবশ্যই নিউক্লিয়াসে থাকে, মাথায় রাখবে। ক্রোমাটিন জালিকা নিউক্লিক অ্যাসিড, ডিএনএ ও আরএনএ। তাহলে নিউক্লিক অ্যাসিড কোনগুলো? নিউক্লিক অ্যাসিড বলতে ডিএনএ এবং আরএনএকে বলছে। প্রোটিন দিয়ে গঠিত। তাহলে ক্রোমাটিন জালিকা বা হচ্ছে কি নিউক্লিয় জালিকাগুলো কী দ্বারা তৈরি? একটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি। নিউক্লিক অ্যাসিড বিশেষত ডিএনএ এবং জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি ধারণ ও বহন করে। তাহলে এখান থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসে, জীবদেহের বংশগত বৈশিষ্ট্যগুলি ধারণ ও বহন করে কে? সেটা হবে কি ডিএনএ। তাহলে জীবদেহের বংশগত ক্যারেক্টারগুলো বহন করে কে? সেটা হবে কি ডিএনএ। ক্লিয়ার? তারপর দেখো ক্রোমাটিন জালিকার বেশি ডিএনএ যুক্ত অঞ্চলকে ক্রোমাটিন এবং হচ্ছে কি কম ডিএনএ যুক্ত অঞ্চলকে বলা হয় কি হেট্রোক্রোমাটিন বলা হয়। মানে দেখো বলছে ক্রোমাটিন জালিকায় বেশি ডিএনএ, অর্থাৎ কি এটা ধরো এটা কি, এটা একটা কোষ, এটা একটা নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসের মধ্যে কী রয়েছে? বিভিন্ন এরকম কি ক্রোমাটিন রয়েছে। এই ক্রোমাটিনের মধ্যে কি রয়েছে? যেখানে সব থেকে বেশি ডিএনএ রয়েছে তাকে বলা হয় কি ইউক্রোমাটিন, আর যেখানে কম ডিএনএ রয়েছে তাকে বলা হয় কি হেট্রোক্রোমাটিন। এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো সাইটোপ্লাজম বলতে কি বোঝায়? সাইটোপ্লাজম হলো প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসবিহীন জেলির মতো আঠালো অংশবিশেষ। এটি সাইটোপ্লাজমীয় ম্যাট্রিক্স এবং সাইটোপ্লাজমীয় বস্তু নিয়ে গঠিত। এই দুটো জিনিস নিয়ে কিন্তু এটা গঠিত। সাইটোপ্লাজমীয় ধাত্রে দু রকমের সাইটোপ্লাজমীয় বস্তু দেখা যায়, যেমন দেখো সজীব কোষ সংজ্ঞান, অর্থাৎ কি সেল অর্গান সেল কোনগুলো? মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, প্লাস্টিড, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় প্রত্যেকটাকে সেল অর্গান সেল বা সজীব কোষ সংজ্ঞাণু। ঠিক আছে, এবার দেখব নির্জীব অজীবীয় বস্তু বা আর্গাস্টিক পদার্থ। এগুলো কি? দেখো বিভিন্ন রকমের সঞ্চিত বস্তু, বজ্র পদার্থ, খরিত পদার্থ, এগুলো হচ্ছে কি নির্জীব। অর্থাৎ কোষ, দেখো কোষের মধ্যে তো বিভিন্ন ধরনের মানে বজ্র পদার্থ থাকে, সেই বজ্র পদার্থগুলো কোথায় সঞ্চয় করে রাখে? কোষের মধ্যেই সঞ্চয় করে রাখে। সেইগুলোকে কি বলা হয়? নির্জীব অজীবীয় পদার্থ। ঠিক আছে, তারপর দেখো ইউক্যারিওটিক কোষের বিভিন্ন কোষ হচ্ছে কি কোষাঙ্গনগুলো সংক্ষেপে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে মাইটোকন্ড্রিয়া আলোচনা করব, তারপরে মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, সমস্ত কিছু তোমাদেরকে আলোচনা করে দেবো, যাতে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারো। অবশ্যই যারা এসএলএসটি এবং জিএনএম এবং এএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। আর ভিডিও ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখানে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু পিডিএফগুলো সংগ্রহ করে নিবে একদম বিনামূল্যে। থ্যাংক ইউ।